বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা নষ্টকারীদের ছাড় নয় আমির খসরুর হুঁশিয়ারি। 17 বছর দেশের বাইরে থাকারাই গুপ্ত, বললেন গোলাম পরোয়ার। জনগণ যদি বলে যে 17 বছর যারা দেশে না থেকে এখন আসছে তারাই গুপ্ত ছিল, যারাই স্থিতিশীলতা নষ্ট করবে তারা সে যেই হোক, এখানে আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে। নাটোরে যুবদলের দু গ্রুপের সংঘর্ষে আহত 10, নাটোর পাবনা মহাসড়ক অবরোধ। রাজশাহীতে শিক্ষিকার সাথে অশোভন আচরণে বিএনপি নেতা বহিষ্কার। শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে 7 শিশুর মৃত্যু। হাসপাতালে আশঙ্কাজনক হারে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। জ্বালানির দাম বাড়ার প্রভাব বাজারে। ছুটির দিনে বাড়তেই সবজি সহ আমিষের দর। পরিবহন ভাড়া বাড়ার অজুহাত বিক্রেতার। আগে যে মুরগি কিনছি 170 টাকা দিয়ে, এখন ওই মুরগির দাম 190 টাকা প্লাস হয়ে গেছে। যে জিনিসই কিনতে যাই দাম আগের থেকে একটু বেশি। কারণ কি জিজ্ঞেস করলে বলে ভাই তেলের জন্য দাম বেশি। এর থেকেও দাম বেশি হতো, কিন্তু দেশের যে পরিস্থিতি এই জন্য দাম মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তন্ময় কুমার রায়। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দেশে জ্বালানি সংকট তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁওয়ে তিনি এ কথা জানান। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা যারা নষ্ট করবে তাদের ছাড় দেয়া হবে না। অন্যদিকে ঝিনাইদহে জামায়াতের ওয়ার্ড সম্মেলনে যোগ দিয়ে জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন, যারা জামাত শিবিরকে গুপ্ত বলে 17 বছর তারাই বিদেশে লুকিয়েছিল। প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও শহরে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে জ্বালানি তেলে যে সংকট দেখানো হচ্ছে এটি কৃত্রিমভাবে তৈরি করা। কিছু মানুষ অনৈতিকভাবে ব্যবসা শুরু করেছে। এ সময় তাদের প্রতিহতের আহ্বান জানান মির্জা ফখরুল। এই সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। দুঃখজনকভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হয়ে যাবে। দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে আরো জানান তিনি। আমরা কাজ শুরু করেছি। আমাদের সরকার, আমাদের দেশনায়ক আমাদের নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছেন। এদিকে শুক্রবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী মন্দির উদ্বোধনে আসেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, বিএনপি স্থিতিশীলতা ও সহনশীলতার রাজনীতিতে বিশ্বাসী। বিশ্ববিদ্যালয়গুলোর স্থিতিশীলতা যারা নষ্ট করবে তাদের ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। এখানে স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোন শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। আমি পরিষ্কার ভাষায় বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা একটা স্থিতিশীল, সংবেদনশীল, সহনশীল রাজনীতির পথে চলছি বাংলাদেশে। অন্যদিকে শুক্রবার দুপুরে ঝিনাইদহে জেলা জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনে যোগ দেন জামায়াতের জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বলেন, যারা জামায়াত শিবিরকে গুপ্ত বলে 17 বছর তারাই বিদেশে লুকিয়েছিল। গুপ্ত আপনার শিবিরকে বলেন। জনগণ যদি বলে যে 17 বছর যারা দেশে না থেকে এখন আসছে তারাই গুপ্ত ছিল, জনগণ যদি বলে সরকারের মধ্যে উপদেষ্টায় লুকিয়ে থেকে তারা এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, আপনি গুপ্ত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলকে হায়নার মতো শিক্ষার্থীদের উপর লেলিয়ে দেওয়া হচ্ছে। বর্তমান সরকার সেই পুরনো কর্তৃত্ববাদী শাসনের পথে ফিরতে চায় বলে আরও জানান জামায়াতের কেন্দ্রীয় এই নেতা। দেশের জনগণ সরকারের কর্তৃত্ববাদী শাসনের আশা পূরণ হতে দিবে না বলে আরও জানান মিয়া গোলাম পরোয়ার। ছাত্রদলের নেতারাই তো বলছে আমরা 17 বছর বিশ্ববিদ্যালয়। সাদ ইসলাম শামস, এখন। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজার থেকে অতিরিক্ত দামে জ্বালানি কিনলেও এর পুরো চাপ ভোক্তাদের উপর পড়তে দেবে না সরকার। এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার দুপুরে সিলেট সদরের নদী পুনর্খনন কাজ পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
2 মে প্রধানমন্ত্রী তারেক রহমান নদীটি খনন উদ্বোধন করবেন বলেও আরও জানিয়েছেন তিনি। চলমান বিদ্যুৎ সংকট কাটাতে তেল ও গ্যাসের স্টোরেজ ফ্যাসিলিটি বাড়াবে সরকার বলেও আরও জানান মন্ত্রী। বিভিন্ন বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি খাতে দেশ জিম্মি হয়ে যাওয়া ঠেকাতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে স্টোরেজ নির্মাণ করার কথা জানান তিনি। এছাড়া এলএনজি আমদানির ক্ষমতা বৃদ্ধিতে নতুন টার্মিনাল তৈরির জন্য জ্বালানি মন্ত্রণালয়ের টেন্ডার যাচ্ছে বলেও জানান তিনি। বাণিজ্যমন্ত্রীর সাথে নদী পুনর্খনন কাজ পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও। যে দামেই বাইরে থেকে ডিজেল আনি বা অন্য পেট্রোলিয়ামজাত পণ্য আনি, সেটি থেকে সরাসরি ভোক্তার জন্য কনসার্ন যেটা, ভোক্তার সাথে সম্পর্কিত যেটা, যে এইখানে খুচরা মূল্য কি সেটি। তো পাম্প থেকে আপনি ডিজেল পাচ্ছেন 115 টাকা, বাড়তি মূল্যে আসলেও সেই অভিকারটা সরকার তার বিভিন্ন টুলসের মাধ্যমে ধারণ করে সেই শকটা ভোক্তা পর্যায়ে পৌঁছাতে দেয় না। নাটোরের লালপুরে যুবদলের গ্রুপের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। এ সময় 2টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও নাটোর পাবনা মহাসড়ক গাছ ফেলে অবরোধ করে বিক্ষুব্ধরা। পুলিশ ও এলাকাবাসী জানায়, লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু পাটোয়ারির সাথে যুবদলের সদস্য নাদিম হোসেন দোহার দ্বন্দ্ব চলছিল। এর জেরে দুপুরে উপজেলার গোধরা বাজারে দোহার সমর্থক পল্লী চিকিৎসক রাশেদকে মারপিট করে মজনুর সমর্থকরা। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 10 জন আহত হয়। এছাড়া নাটোর পাবনা মহাসড়কে দোহার সমর্থকরা গাছ ফেলে অবরোধ করেন। এতে মহাসড়কে আটকে পড়ে শত শত যানবাহন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম। রাজশাহীর দুর্গাপুরের দাউকান্দি সরকারি বিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও শিক্ষিকার সাথে অশোভন আচরণের অভিযোগে জয়নগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আকবর আলীকে বহিষ্কার করেছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার রাজশাহীর দুর্গাপুরে 144 ধারা ভঙ্গ করে ডিগ্রি পরীক্ষা চলাকালে কলেজে হামলা চালিয়ে অফিস কক্ষ ভাঙচুর ও অধ্যক্ষ সহ কয়েকজন শিক্ষককে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে এই বিএনপি নেতা আকবর আলীর বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় কথা কাটাকাটির এক পর্যায়ে কলেজ শিক্ষিকা চর মারেন আকবর আলীকে। এরপর আকবর নিজের পায়ের জুতা হাতে নিয়ে শিক্ষিকাকে মারতে থাকেন। নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। আহতদের নাটোর সদর ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল 10:30টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নে পারিল গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পারিলা গ্রামের সিরাজুল ইসলাম ও আবুল কালামের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজকে বিরোধপূর্ণ জমিতে ধান কাটা শ্রমিকদের ঘর নির্মাণ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত 30 জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানান সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। চাঁদা আদায়কে কেন্দ্র করে 2 শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লা আন্তজেলা ও উপজেলা রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মবিরতির ফলে জেলার সব রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শ্রমিকরা জানিয়েছেন, জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরেই এই অচল অবস্থার সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, উভয় সংগঠনই বাস থেকে চাঁদা আদায় করছে। জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার বলেন, পূর্ব সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত হারে চাঁদা আদায় করা হলেও হঠাৎ একটি পক্ষ আলাদাভাবে চাঁদা আদায় শুরু করে। এর প্রতিবাদে শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বলেও জানান তিনি।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের পলি খেলার ১১৭তম আসর উপলক্ষে নগরীর লালদিঘি এলাকায় বসেছে দুদিনব্যাপী বৈশাখী মেলা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের লালদিঘি এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী কাজী মাহফুজ। যাচ্ছি মাহফুজের কাছে। মাহফুজ, কেমন দেখছেন এবারের ১১৭তম আয়োজন এবং একই সঙ্গে ক্রেতা বিক্রেতা যারা রয়েছেন, যারা দর্শনার্থীরা এসেছেন এখানে বেড়ানোর জন্য, তারা কি বলছেন বিস্তারিত জানাবেন। চট্টগ্রামের মানুষ পুরো বছর কিন্তু অপেক্ষা করে এই বৈশাখী মেলার জন্য। আপনি জানেন যে শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলাকে ঘিরে প্রতি বছর বৈশাখী মেলার আয়োজন করা হয়। আজ থেকে মূলত আনুষ্ঠানিকভাবে এই বৈশাখী মেলার কার্যক্রম শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যগুলো এখানে নিয়ে এসেছেন এবং সেগুলোর পসরা সাজিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মাটির তৈরি বিভিন্ন ধরনের শোপিস আমরা এখানে দেখতে পাচ্ছি। একই সাথে মাটির ব্যাংক, মাটির আসবাব, মাটির তৈজসপত্র এখানে দেখা যাচ্ছে। পাশাপাশি বেত এবং বাঁশের বিভিন্ন তৈজসপত্র এখানে আমরা দেখতে পাচ্ছি এবং মানুষের ভিড়ও কিন্তু বেশ রয়েছে। এবার কিন্তু এই লোকজ মেলা 2 দিন করা হয়েছে, যদিও প্রতি বছর আমরা দেখি 3 দিন ব্যাপী করা হয়। এবার এসএসসি পরীক্ষার জন্য 1 দিন কমিয়ে আনা হয়েছে। আর দেশীয় যে লোকজ খাদ্যপণ্য সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ পসরা সাজিয়ে বসেছেন। কদমা থেকে শুরু করে বাতাসা, বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্যগুলো যেগুলো আসলে গ্রামীণ আবহে আমরা দেখে থাকি, সেগুলো কিন্তু এখন শহরে নিয়ে এসেছে যারা কারিগর রয়েছেন তারা, এবং বেচা বিক্রি বেশ জমে উঠেছে। আপনাকে বলে রাখি যে এই মেলাকে কেন্দ্র করে প্রতি বছর কিন্তু 30 থেকে 50 কোটি টাকার বেচা বিক্রি হয়ে থাকে। এবারও কিন্তু তারা সেই প্রত্যাশার কথা আমাদেরকে জানিয়েছেন এবং সেই লক্ষ্যে বেচা বিক্রি আজ সকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলেও গত 2 দিন ধরে কিন্তু এই সকল পণ্যের পসরা সাজিয়েছেন ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা। আমরা দেখতে পাচ্ছি কাঠের বিভিন্ন আসবাবপত্র এখানে রয়েছে এবং গৃহস্থালির যে সকল পণ্যগুলো আছে সেগুলো এখানে সাজানো হয়েছে। মাছ ধরার বিভিন্ন উপাদান এখানে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ লোকজ যে সকল উপাদানগুলো রয়েছে সবগুলোর পসরা কিন্তু এখানে সাজানো হয়েছে এবং মানুষ পুরো বছরের জন্য কিন্তু এখান থেকে সেই পণ্যগুলো নিয়ে যাচ্ছে। বিশেষ করে ঝাড়ু আমরা এখানে দেখতে পাচ্ছি। ঝাড়ু কিন্তু এই মেলার একটি বিশেষ আকর্ষণ। এখান থেকে 1 জোড়া 2 জোড়া কিংবা ডজন ডজন ঝাড়ু পুরো বছরের জন্য নিয়ে যায় নগরবাসী। এখনও কিন্তু সেই দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি এবং শুধুমাত্র ঝাড়ু বিক্রি হয়ে থাকে এই মেলাতে কোটি টাকার উপরে। এবারও কিন্তু এমনটি তারা আশা করছেন বেচা বিক্রি জমে উঠবে এবং আমরা সেই দৃশ্য কিন্তু মেলাতে এসে দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে আজকে যে লোকজ মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সেটি জমে উঠেছে, চলবে আগামীকাল পর্যন্ত। আগামীকাল কিন্তু জব্বারের বলি খেলা আমরা দেখব বিকেল 3টা থেকে মূলত লালদিঘির মাঠে অনুষ্ঠিত হবে। তন্ময়। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী মাহফুজ। শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছেন 7 জন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই 4 শিশুর মৃত্যু হয়েছে আর হামে আক্রান্ত হয়ে মারা গেছে 3 জন। এদিকে চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব এখন উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছেছে। এখন পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিনই নতুন নতুন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বলে জানা গেছে। এদিকে মৌলভীবাজার থেকে হাম পরিস্থিতির সবশেষ খবরাখবর আমরা জানবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী MA হামিদ। যাচ্ছি হামিদের কাছে। হামিদ, মৌলভীবাজারে আজ কতজন হামে আক্রান্ত হয়েছেন এবং সেখানকার সবশেষ পরিস্থিতি কি, হাসপাতালগুলোর ব্যবস্থাপনা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, মৌলভীবাজারে গত কয়েকদিন থেকে কিন্তু হামের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজ পর্যন্ত মৌলভীবাজারে 283 জন হামের রোগী উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন। তার মধ্যে গত 24 ঘন্টায় 8 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে এ পর্যন্ত 16 জন রোগীকে শনাক্ত করা হয়েছে। তার মধ্যে 10 মাসের একজন শিশু শ্রীমঙ্গলের ইতিমধ্যে মারা গিয়েছেন এবং প্রতিদিনে কিন্তু নতুন নতুন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিটি 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল সহ জেলার যে 7টি উপজেলা রয়েছে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু এ পর্যন্ত 10টি করে আইসোলেশন সেন্টার এবং মৌলভীবাজার সদর হাসপাতালে
20টি সিট নিয়ে আইসোলেশন সেন্টার খোলা হলেও সেখানে কিন্তু এখন আইসোলেশন সেন্টারে বেডের সংখ্যা বাড়ানো হয়েছে। আমি এ বিষয়ে কথা বলেছিলাম তত্ত্বাবধায়ক ডাক্তার প্রণয়কান্তি দাসের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে প্রতিদিনই কিন্তু জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া নিয়ে বিভিন্ন ওয়ার্ডে রোগী ভর্তি হচ্ছেন এবং বহির্বিভাগে প্রতিদিন 1300 থেকে 1500 রোগী চিকিৎসা নিয়েছেন। আমি কথা বলেছিলাম সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এ পর্যন্ত জেলায় 207 জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এখন পর্যন্ত 283 জনের মধ্যে অনেকেই কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছেন, অনেকেই কিন্তু বাড়িতে আইসোলেশন থেকে চিকিৎসা নিয়েছেন। তিনি জানিয়েছেন যে জেলায় 2,10,000 শিশুকে টিকাদানের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে প্রতিদিনই টার্গেট করা হয়েছে 13,552 জন শিশুকে টিকা দিবেন, কিন্তু প্রতিদিনই 13,439 জন রোগী টিকা নিচ্ছেন। এতে করে প্রায় 13 থেকে 14 জন রোগী প্রতিদিনই কিন্তু কম টিকা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত সর্বমোট 52,408 জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। সার্বিকভাবে বলা যায় যে মৌলভীবাজার জেলায় প্রতিদিনই হামের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত আজকের কথা যদি বলি তাহলে জেলায় শিশু ওয়ার্ডে 68 জন, ডায়রিয়া ওয়ার্ডে 32 জন, মেডিসিন ওয়ার্ডে 117 জন এবং আইসোলেশন ওয়ার্ডে 21 জন রোগী ভর্তি রয়েছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে হাম নিয়ে সবশেষ। সহকর্মী MA হামিদের মাধ্যমে আমরা জানছিলাম মৌলভীবাজারের হাম পরিস্থিতির সবশেষ খবরাখবর। 2013 সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে কনক্রিটের নিচে চাপা পড়ে প্রাণ হারান 1134 জন পোশাক শ্রমিক। এ ঘটনায় আহত হয় প্রায় 2500 মানুষ। সময় পেরিয়েছে এক যুগ, কিন্তু সেই ভয়াল স্মৃতি আজও তাড়া করে ফেরে বেঁচে ফেরা শ্রমিকদের। এখনো মেলেনি প্রত্যাশিত বিচার এবং পুনর্বাসন। দিনটি গভীর শ্রদ্ধা ও বেদনায় স্মরণ করেছেন নিহতদের স্বজন, আহত শ্রমিক এবং শ্রমিক সংগঠনের নেতারা। সহকর্মী হুমায়ুন কবিরের প্রতিবেদনে জানব বিস্তারিত। শুক্রবার সকাল থেকেই রানা প্লাজার অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন নিহতের স্বজন, আহত শ্রমিক ও শিল্প পুলিশ সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। পরে তারা যোগ দেন সমাবেশে। এ সময় শ্রমিক নেতারা অভিযোগ করেন তাদের যে ক্ষতিপূরণ দেয়া হয়েছে তা পর্যাপ্ত নয়। এক জীবনের সমান ক্ষতিপূরণ ও রানা প্লাজার জায়গায় নিহত শ্রমিকদের স্মরণে বেদি নির্মাণের দাবিও জানান তারা। আমাদের দাবি, আমাদের ক্ষতিপূরণ দিতে হবে, আমাদের পুনর্বাসন করে দিতে হবে, আজীবন চিকিৎসার করতে হবে, আমাদের পুনর্বাসন করে দেওয়া হোক, আমাদের আজীবন সুচিকিৎসা দেওয়া হোক। এই খুনি রানার যেন বিচার হয়, এই খুনি রানার আমরা ফাঁসি চাই। পূরণ যেটা ছিল 1 লাখ থেকে 2 লাখ হয়েছে, 2.5 লাখ হয়েছে, কিন্তু আমরা মনে করি এটা যথেষ্ট না। ক্ষতিপূরণের আইন পুনর্বিবেচনার জন্য আমরা সরকারের কাছে আহ্বান করি। শুধু রানা প্লাজার মালিক নয়, রানা প্লাজায় বিভিন্ন গার্মেন্টস মালিকদেরও বিচারের আওতায় আনার দাবি শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের। 13 বছর ধরেই কিন্তু যে দাবি জানায় আসছি যে রানা প্লাজা এবং তাজরিন শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, পাশাপাশি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার কাজ শেষ করতে হবে। এদিকে পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে জড়ো হওয়া শ্রমিকদের প্রতি সংহতি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। আমি বর্তমান সাভারে যে বিষয়, তার কাছে আমি অনুরোধ করবো যে আপনি বাবু ভাই এটা সংসদে একটা প্রস্তাব আনেন, এটা নিয়ে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিক, পঙ্গু শ্রমিকের জন্য আমাদের গভর্নমেন্ট কি করব তার জন্য একটা পদক্ষেপ। শ্রমিকদের প্রশ্ন, আর কত অপেক্ষার পর কাটবে অমানিসার অন্ধকার? হুমায়ুন কবির, এখন সাভার। চট্টগ্রামের বাজারে এ সপ্তাহে বেড়েছে বেশ কিছু সবজি, ডিম, চিনি ও মশলার দাম। বিক্রেতারা বলছেন পণ্যমূল্য বৃদ্ধির পাশাপাশি LPG সিলিন্ডারের দাম বাড়ায় খাদ্যে ব্যয় বাড়বে সবার। এতে বিপাকে পড়বেন নির্দিষ্ট আয়ের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন হোসাইন জিয়াদ। জ্বালানির মূল্য বাড়লে প্রভাব পড়ে পণ্যের উৎপাদন ও পরিবহনে, যা শেষমেশ যোগ হয় পণ্য মূল্যে। চট্টগ্রামের বাজারে এ সপ্তাহে বেড়েছে সবজি, মাছ, চিনি সহ বেশ কিছু পণ্যের দাম। বরবটি, ঝিঙা, করলা, ঢেঁড়স সহ গ্রীষ্মকালীন সব সবজির দামই কেজিতে 70 থেকে 80 টাকা। বেড়েছে শসা, টমেটো, ধনিয়া পাতার দামও। মিষ্টি কুমড়া, তারপর চিত করলা, এই কাঁকড়াতে দাম মোটামুটি এরকম দাম না বাড়ে মোটামুটি আছে।
ডিমের দাম ডজনে বেড়েছে 15 টাকা, বিক্রি হচ্ছে 130 টাকায়। এছাড়া ব্রয়লার মুরগি কেজি 190 টাকা, সোনালী 330 ও লেয়ার মুরগি 360 টাকা। এই এক সপ্তাহের ব্যবধানে আপনার ডিমের রেট বাড়ে গেছে, এখন 1060 টাকা চলতে আছে শ, আর আপনার ডজন চলতেছে 130 টাকা। ফার্ম আজকে আমরা 190 টাকা 85 টাকা বিক্রি করতেছি, গত সপ্তাহ আমরা 170 টাকা 75 টাকা বিক্রি করছি। চট্টগ্রামের বাজারে সামুদ্রিক মাছের ভালো সরবরাহ থাকে, তবে এখন 58 দিনের নিষেধাজ্ঞা চলায় মিঠা পানির মাছে দাম বেড়েছে কেজিতে 15 থেকে 20 টাকা। সামুদ্রিক মাছের সরবরাহ নেই বললেই চলে। 25 থেকে কাপ্তা বন্ধ করে দিচ্ছে, যার কারণে মাছের দাম আপনার 10-20 টাকায় বাড়বে। সামুদ্রিক মাছ বন্ধের কারণে আমাদের যেগুলো পুষ্করণী মাছ আছে ওই মাছের উপরে একটু চাপ পড়ছে। 1 মাস পরেই আসছে কোরবানির ঈদ, মুদি দোকানে মশলা পণ্যের সমাহার। ধাপে ধাপে বাড়ছে এলাচ, দারুচিনি সহ কয়েকটি মশলার দর। তবে এ সপ্তাহে বস্তায় 50 টাকা বেড়ে গেছে চিনির দাম। মশলা বাজার আপাতত আগে যে রেটে আছে এখনো ওই রেটে আছে, এখন জ্বালানি যেতে পারছে এটার সাথে হয়তো কিছুটা অসুবিধার জন্য হতে পারে। একই সাথে জ্বালানির মূল্য ও এলপিজির মূল্য বাড়ার সরাসরি প্রভাব পড়েছে মানুষের জীবনযাত্রায়। নিত্যপণ্যের দাম, ভাড়া বৃদ্ধি ও আমদানি পণ্যের মূল্য বৃদ্ধি ভোগাবে নির্দিষ্ট আয়ের মানুষকে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। বান্দরবানে সন্ত্রাসীদের হাতে অপহৃত 6 রাবার শ্রমিককে উদ্ধার করেছে সেনাবাহিনী। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে বুধবার রাত 11:30টার দিকে বান্দরবান সদর উপজেলার টঙ্কাবতী এলাকা থেকে 6 শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। স্থানীয়রা জানায়, বুধবার রাতে কাজ শেষে ওই শ্রমিকরা বাগানের ঘরে অবস্থান করছিলেন। সে সময় মুখোশ পরিহিত 10 থেকে 15 জন সন্ত্রাসী এসে তাদের অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর টঙ্কাবতী ইউপি চেয়ারম্যান মায়াং প্রদীপ শ্রমিকদের অপহরণের বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করে। এরপর তাদের উদ্ধার কার্যক্রম শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। বগুড়ায় বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হলো উত্তরাঞ্চলের মেডিকেল কলেজ শিক্ষার্থীদের এলসি বুট ক্যাম্প। শুক্রবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী ক্যাম্পের আয়োজন করা হয়। সকালে এই ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ ওবায়দুল তরফদার। এ সময় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ডাক্তার কামাল হোসেন, ডেপুটি নির্বাহী কর্মকর্তা ডাক্তার মতিউর রহমান, বিএমএসএস এর সভাপতি ডাক্তার রাফিতুল আল নাহিয়ান ও সাধারণ সম্পাদক সুভা তানজিম। দিনব্যাপী এই ক্যাম্পে যুগোপযোগী স্বাস্থ্য সেবা, যোগাযোগ উন্নয়ন, তথ্য প্রযুক্তি ও দ্বন্দ্ব নিরসন সহ 6টি সেশনে প্রশিক্ষণ হয়। কুষ্টিয়ার কুমারখালীতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, প্রতিবন্ধীদের হুইলচেয়ার এবং অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে কুমারখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। শুক্রবার সকালে উপজেলার রংধনু কমিউনিটি সেন্টারে এই সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেছেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আরও জানান বক্তারা। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। এই ছিল এখন জনপদের আয়োজনে। যাবার আগে জানাতে চাই, সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/এখন TV।